তো যখন ইলতুৎমিশ, আজকে এখনকার টপিক হচ্ছে রাজিয়া, যখন ইলতুৎমিশ, এক সেকেন্ড, যখন ইলতুৎমিশের বয়স হয় তখন তার যে 40 চক্র যারা সব কিছু সামালতো তারা তাকে জিজ্ঞেস করে যে আপনি আপনার উত্তরাধিকারকে ঠিক করে দেন, কে হবে এবার, আর আপনার তো বয়স হয়েছে। তো উনি বলে যে দেখুন আমার যা ছেলে আছে, একজনের নাম ছিল কি বকরউদ্দিন ফিরোজ, একজনের নাম ছিল কি বহরাম শাহ, আর একটা মেয়ে ছিল সুলতান রাজিয়া। তো বলে যে এদের মধ্যে আমার ছেলেগুলো প্রচুর অযোগ্য, মানে অযোগ্য তো একটাই থাকে, এরা আমি এদেরকে কোনোদিনই চাই না যে এরা শাসনকর্তা হোক। তখন আমি ওমরাহরা বলে যে না এমনি করলে তো হবে না, আপনাকে এটা ঠিক করতে হবে। অনেকবার বলে, তাকে বলতেই থাকে যে কাউকে আপনি ঠিক করুন, ও যতদিন চলছে চলুক, বলে না আপনাকে একটা ঠিক করেই যেতে হবে। তখন উনি বলে যদি কাউকেও করতে হয় আমাদের উত্তরাধিকার, তাহলে সেটা হচ্ছে আমি চাই যে আমার মেয়ে উত্তরাধিকার হোক, যার সুলতান রাজিয়া, অ্যাকচুয়াল রাজিয়া। কারণ ওনার মেয়ের মধ্যে উনি সব কিছু গুণ দেখেছিলেন যে একজন রাজা হবার যা যা যোগ্যতা থাকে, ঠিক আছে, উনি সব কিছু দেখেছিলেন। ওনার ইচ্ছেও ছিল, উনি তার মেয়ের নামে মুদ্রা অঙ্কিত করেছিলেন, ঠিক আছে, তার মেয়ের করে পড়ে উনি মেয়েকে ভালোবাসতেন, আর মেয়েকে তিনি যোগ্য জায়গা দিতে চেয়েছিলেন যে উনি ইনি হচ্ছে সব থেকে বেশি যোগ্য, তাই এনাকেই আমি চাই কী হতে। কিন্তু উনি প্রপারলি একটা অ্যাডমিনিস্ট্রেটর, প্রপারলি একটা রাজা, যেমন রাজা ইলতুৎমিশ তেমনই রাজা তার মেয়ের মধ্যে প্রত্যেকটা জ্ঞান পেয়েছে, প্রত্যেকটা জিনিস পেয়েছে। ভগবান ওকে পুরো একটা রাজা হবার যা যা যোগ্যতা সব দিয়েছে, কিন্তু মেয়ে হিসাবে দিয়েছে। এইবার প্রবলেম সবাইতে বললে ঠিক আছে, সবাই তখন তো আর কিছু বলতে পারে না। যখন ইলতুৎমিশ মারা যায় বা ইলতুৎমিশ যখন হয়, তখন কি হয় আমির ওমরাহরা, কারণ ও জানে যদি এর মেয়ে যদি আসে তো এর মেয়ে কী করবে, আস্তে আস্তে ওরা তো দিন দিন খারাপ হয়েছে। আমির ওমরাহর যারা 40 চক্রতে আসে তারা দেখছে যে আমাদের কথা চলবে না, ওরা চায় যে একটা অযোগ্য রাজা আসুক, বা অযোগ্য জানে যাদের সাথে ওর ভালো হবে, আর এরা এখানে ডুপ্লিকেটগিরি করে যাবে, এরা আরামে থাকবে, মানে পুরো ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। এই ঘটবে ওদের সাথে। তখন ওরা কি করবে, যে মারা যাবে তখনই কি করবে, ওর যে ছেলে ফিরোজ শাহকে, আমাদের হচ্ছে কি নাম, বরকউদ্দিন ফিরোজ শাহ বা ফিরোজ, এই বকিরউদ্দিন যে ফিরোজকে আছে, ফিরোজকে কি করে দেবে, রাজা করে দেবে। যখন ফিরোজকে রাজা করবে, ওরা তো খুব মজা, কারা, আমির ওমরাও 40 চক্রের লোকগুলো, কারণ তাদের মনের মতো রাজা এসছে, ঠিক আছে। উনি কিছু করেন না, সারাদিন শুধু মদ খেয়ে এই করে আরামে থাকতো, ঠিক আছে, আরামে শুধু পুরো জিনিসগুলোকে ইউটিলাইজ করতো, আর পুরো শাসনটা কাকে চালাতো, আমির ওমরাওরা চালা 40 চক্র। তো সবাই সব 40 চক্র তাকে সাপোর্ট করতো, ঠিক আছে। এইভাবে দিন চলে যাচ্ছে, কিন্তু সাম্রাজ্য আস্তে আস্তে কী হচ্ছে, খারাপের দিকে চলে যাচ্ছে। যখন এইসব দিকে চলে যাচ্ছে তখন আমাদের সুলতান রাজিয়া, অ্যাকচুয়াল পরে সুলতান নেবেন তিনি, রাজিয়া কী করে দেখতে পায়, দূরদর্শিতা ওর প্রচুর বেশি ছিলেন, যা দিল্লির অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এদের ওর ইসের চক্করে। এইভাবে উনি তো রাজসভায় আসছেন না, শুধু মদে এইসবে নিয়ে সুরাপান করছেন, এইভাবে থাকছে। আর আমির ওমরাহরা দিন দিন কী হচ্ছে, ভারতের যেই প্রতিষ্ঠাতা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল সেখানে অত্যাচার শুরু হয়ে যাচ্ছে। ওরা নিজেদের মন মানি তো ট্যাক্স অ্যাপ্লাই করছে, প্রচুর পরিমাণেই করছে। তো জনগণের কাছে একটা খারাপ খারাপ, মানে জনগণ মানছে না, রাজার যে জিনিসটা সেটা আর পাচ্ছে না, রাজাকে তো কেউ পাচ্ছেই না। তো সমাজে কী রকম হয়ে গেছে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভটা বহুত খারাপ হয়ে গেছে। এমন অ্যাডমিনিস্ট্রেটিভ খারাপ হয়েছে যে কি ওখানে ওই সময়টা কী হয়েছে, যে আর কেউ নিতে পারছে না ব্যাপারগুলো, কেউ নিতে পারছে না। যখন কেউ নিতে পারছে না তখন কি হচ্ছে না, চলে আসছে একদিন আমাদের কি নাম, সুলতান রাজিয়া একদিন লাল কালারের ড্রেস পরে দিল্লির একদিন মসজিদে, যখন শুক্রবার আছে দিল্লি মসজিদ থেকে সবাই নামাজ পড়ে বেরোবে, তখন ও দাঁড়িয়ে উনি ভাষণ দিতে পারতেন, রাজার যে ক্যাপাবিলিটি। উনি তখন সবাইকে দাঁড়িয়ে ভাষণ দিতে শুরু করেন যে আজকে যে রাজা আছে সে রাজাতে কিন্তু এইভাবে চলতে পারে না, আজকে এত অত্যাচার হচ্ছে, আমির ওমরাহরা প্রচুর বেড়ে গেছে, ঠিক আছে, এদের অনুযায়ী যদি চলে দিল্লি থাকবে না, খুব তাড়াতাড়ি মঙ্গল আক্রমণ হবে, খুব তাড়াতাড়ি দিল্লি ধ্বংস হয়ে যাবে। কিন্তু
ঠিক আছে। আর ওর বক্তৃতাতে দিল্লি যতজন লোক ছিল ওই সব জায়গায়, ঠিক আছে, সবাই কিন্তু হাততালি দিতে সাপোর্ট করে, সবাই প্রবলেম ফেস করছিল ওদের, অযোগ্য রাজাতে তোমরা থাকবে কেন, যে সবাই তাকে সাপোর্ট করে। আর সাপোর্ট করতে তখন ও সেদিনে ওই লাল ড্রেস পরে পড়তে মানে হাঁটতে 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 চলে যায় কোথায়, ওদের রাজসভায় যেয়ে পরে কি করে, আমির ওমরাহ থেকে যখন দেখেছে এত জনগণের সাপোর্ট, এত লোক ওর পেছনে পেছনে এসছে, ঠিক আছে, সবাই তো চাইছিল মনে মনে, সবারই ক্ষোভ ছিল, এত লোক পেছনে পেছনে এসছে, তখন সবাই কি করলো, ওকে সবাই সাপোর্ট দিয়ে দিয়েছে যে না মেয়ে হলেও কি আছে, যোগ্যতা আছে, সবাই ওকে সাপোর্ট দিয়ে পরে বলছে তোমাদের সাপোর্ট দরকার, তোমাদের জন্য রাজা হবো, আর তোমাদের জন্য আমি যা করার সব করবো, যার সাথে লড়বো, কিন্তু তোমাদেরকে কষ্ট থাকতে দেবো না। দিয়ে যায় রাজসভায় ফিরোজকে কি করে দেয়, সরিয়ে দেয় ফেলে। আর তারপরে যে আমির ওমরাহগুলো তখন সাইড কেটে নেয়, তারা যে যেখানে পায় চলে যায়, ঠিক আছে। আর দিল্লিতে রাজবংশ প্রতিষ্ঠা করে দেয় কে, সুলতান রাজিয়া দিল্লিতে চলে আসে, বুঝতে পেরেছি, লিখবো। হি ওয়াজ দ্য ফার্স্ট ওমেন রুলার অফ দিল্লি সুলতান বা দিল্লি সুলতানেট, ফার্স্ট ওমেন রুলার, দিল্লি সুলতানে প্রথম ওমেন রুলার। যদি বলে মিডিয়া বলে ফার্স্ট ওমেন রুলার ইনি, কিন্তু যদি বলে এনসিয়েন্টে প্রথম ওমেন রুলার কী হবে, প্রভাবতী গুপ্ত, তাই না, পি গুপ্ত, তাকে বাঁকা টাকা প্রিন্সের সাথে বিয়ে হবে, তাই না। আর যদি এনসিয়েন্ট মিডিয়া বলে বলা হয় তাহলে রাজিয়া, সুলতানও বলা হলো রাজিয়া। লিখবো ফার্স্ট নমিনেটেড রুলার বাই দ্য জেনারেল পিপল অফ দিল্লি। দেখ তাহলে ইলেক্টেড করলে কে করতো, নমিনেটেড, তাহলে আমির ওমরাহরা যাকে দেখে যেত সে ইলেক্টেড হতো না, ওরা তো ইলেক্টেড করবে। যেমন ইলেক্টেড রুলার যদি বললে ফিরোজ হতো, ইলেক্টেড রুলার বললে ইলতুৎমিশ নিজে হতো ইলেক্টেড রুলার, তাই না, কিন্তু নমিনেটেড কে হয়েছে, রাজিয়া, তাই না। একটা হিস্ট্রিয়ান যার নাম ছিল মিনাজুল সিরাজ, তাই না, আমরা পড়লাম তার নামে, ইনি কিন্তু এর রাজসভাও ছিলেন। আর এর রাজসভাতে তিনি যেটা লিখেছিলেন তারা তাহকিদ নাসির লিখেছিলেন, তাই না, হ্যাঁ সেই সময় লিখেছিলেন। এইবার এই বই থেকে আমরা এনারও হিস্ট্রি জানতে পারি, কিন্তু এই সময় কম্পাইল হচ্ছে বইটা। ইনি অ্যাকচুয়ালি কাজী ছিলেন, মানে কাজী দ্যাটস মিন হচ্ছে জাজ, জুডিশিয়ারি পার্টটা তিনি দেখতে নেয়, ইনি পোয়েট্রি মানে ইসের সাথে সাথে কাজীও ছিলেন, ঠিক আছে। এবার ইনার বই থেকে ইনি একটা জিনিস লিখে আছে বারবার, যে সুলতান রাজিয়া ভগবান তাকে সব কিছু দিয়েছে, তাকে সুন্দর দেখতে দিয়েছে, তাকে চরম জ্ঞানী দিয়েছেন, তার মধ্যে একটা ওয়েল্ড বক্তা দিয়েছেন, হেভি বক্তা, তার মানে বক্তৃতা শুনে মানুষ মুগ্ধ হয়ে যায়, এমনকি তিনি মুগ্ধ করে দেখিয়েছিলেন, যেভাবে রাজসভায় লোকের নমিনেটেড হয়েছে, উনি লোক সাপোর্ট দিয়েছিলেন ওকে, হেভি যুদ্ধ করতে পারতেন, ওয়েল অ্যাডমিনিস্ট্রেটর, ওয়েল ইকোনমিক সবই ছিলেন তিনি, ওয়েল পলিটিশিয়ান, ওয়েল ডিপ্লোম্যাটিক কিং। কিন্তু ওনার মধ্যে যেটা ছিল না সেটা হচ্ছে উনি ছেলে ছিল না, বুঝতে পারলি। এটাই তারকে ভাগ্যতে মানে আরও উপরে উঠতে দেয়নি, কারণ তিনি মেয়ে ছিলেন। যখন ইলতুৎমিশ ছিল তখন আমাদের কি বলেছিলাম, ওরা যারা বলেছিল এখানে শরিয়ত ল অ্যাপ্লাইড করতে হবে বা ইসলামিক ল অ্যাপ্লাইড করলে ভালো হয়, কারা তারা, উলেমান, তাই না, উলেমান বর্গ লোকেরা। এই উলেমান বর্গ লোকেরা বা এবার তুর্কিশ লোকেরা অ্যাকচুয়াল যখন ইলতুৎমিশ যখন মারা যাইতে, ওরা তো অ্যাকচুয়ালি এটা সাপোর্ট তো করবে, কারা, যারা 40-এ চক্রে থাকবে, তাই না, ওরা তো সাপোর্ট করবে। তো যখন ওরা সাপোর্ট করছে, যখন এই ইলতুৎমিশ মারা গেছে, তারপরে কী হবে, ওরা চাইবে না এখানে যারা 40 চক্র আছে এখানে ইসলামিক ল চলুক, এবং কি ওরা চাইতো, ওরা এখানে এস্টাবলিশও করে দিয়েছিল, এবং ওদের অনুযায়ী কি হতো, এখানে কোনো মুসলিম মানে কি ইসলামের ধর্মে আছে যে কোনো মহিলারা শাসক প্রশাসক হতে পারে না, ঠিক আছে। আমির ওমরা তো এমনি পালিয়ে গেছিলো, এমনি যারা ছিল, ঠিক আছে, তারা তো রেগে আছে ওর উপর, তুর্কিরা, ওরা তো অ্যাডমিট সবই জানে, ওরা এটা মেনে নিতে পারছে না কোনো মতে। প্লাস কি ইনি যদি থাকেন, কিছুজন তা ছিল, আবার যদি ইনি যদি থাকেন তো ওদের তো চরকা চলছে না, ওরা নিজের মতো ট্যাক্স নিতে পারবে না, ওরা লোকের অত্যাচার করতে পারবে না, নিজে বড় লোক হতে পারবে না, তাই না। তো এই নিয়ে তো প্রচুর চাপ হচ্ছে, প্রচুর ঝামেলা হচ্ছে ওদের সাথে, ঠিক আছে, প্রচুর ঝামেলা। আমির ওমরাও, এবার আমির ওমরাতে 40 জন গ্রুপ,
তার মধ্যে 3টে নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখবো। বান্দেই চাহেলগান বা 40 চক্রে যে এতগুলো গ্রুপ, তারপর 3টে নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন যেটা লাগবে। একজনের নাম হচ্ছে বাহারুদ্দিন কুচি, 2 নম্বর নাম হচ্ছে মালিক একতগিন, মালিক একতগিন, আর 3 নম্বর লোকটার নাম হচ্ছে আলতুনিয়া। মালিক একতগিন, আলতুনিয়া আর কুচি, বাহারুদ্দিন কুচি, এই যে 3টে লোক, এই 3টে লোককে এরা এই যে 40 চক্রের মধ্যে সব থেকে জ্ঞানী প্লাস বোকা লোক ছিল। মানে এদেরকে আপালে এরা আপে মানে হয়ে যেত, আপে উঠে যেত কেউ। বাকি যে 37 জন আছে তারা এদেরকে পুরো তেল দিত যে তোমরা কি করছো। মানে ওরা যখন একসাথে বসতো যে আমরা একটা মেয়ের আন্ডারে আছি, আমরা এমনি হেরে ফেললাম, এদেরকে পুরো আপাতো। আর এরা 3 জন একদম পুরো মাথায় একদম পুরো রাগ উঠে যেত একদম, এরা 3 জন ওই রকম আপিছে এদেরকে, আর এদের 3 জনের মাথায় রাগ উঠে চলো 3 জন ওদের সাথে যুদ্ধ করতে শুরু করে দিয়েছে। কার সাথে? রাজিয়ার সাথে। রাজিয়া একে একে করে 3 জনকে যুদ্ধে হারায় আর মারে, আর বন্দি করে ওদেরকে দিল্লিতে, একে একে করে 3 জনকে। যখন হেরে যায় যুদ্ধে তখন রাজিয়া আসে, ওদেরকে হাত কড়ি পরিয়ে দিল্লিতে নিয়ে আসে জনসাগরে। বলছে তোমাদেরকে শুধু ছেড়ে দিলাম এই জন্যই কারণ তোমাদেরকে অ্যাপয়েন্ট করেছিল আমার বাবা, তোমরা আমাদের বাবাদের অনেক মানে কাছের লোক, আর আমি এটাকে শুধু রাখতে চেয়েছি। ওদের তো মাথা পাতা নিচু সেই সময়, জানা যে মরে যাবো, রাজিয়া কী করবে। কিন্তু রাজিয়া একজন ওয়েল্ড প্রশাসক ছিলেন, রাজিয়া একজন মানে দূরদার্শিক ছিলেন, ক্ষমা করতে পারতেন, ঠিক আছে। উনি বলে এই জন্যই শুধু তোমাদেরকে ছেড়ে দিচ্ছি যে তুমি এটা, তো ভবিষ্যতে তুমি আর এরকম করো না। কিন্তু কৌটিল্য একটা কথা বলে গেছিল, যদি তোমার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে প্রথমবার, ও তোমার সাথে সারা জীবন করবে বা নেক্সট টাইমও করবে। যে তোমার সাথে একবার করবে তাকে ছেড়ে দাও। এটাই ইনি ইউটিলাইজ করতে পারেননি, এনার ফল্ট হয়ে গেল এটাই শুধু, ঠিক আছে। এনার ফল্ট হয়ে গেল এটাই, ইনি এটা ইউটিলাইজ করতে পারেননি। মেয়ের মন দুর্বল হয়ে গেছে, এখানেই শুধু বলে। এই যে এইটুকু দূরদর্শিতা উনি বুঝতে পারেন, উনি যদি এদেরকে তখন মেরে দিতেন তাহলে পুরো ব্যাপারটাই অন্য হতো। এজ এ রাজার কাজ ছিল, কিন্তু এদেরকে ছেড়ে দেয়, এবং ছেড়ে দেয়নি ওদেরকে কি করে না রীতিমতো এইসব জায়গায় ওকে পাঞ্জাবের গভর্নর বানিয়ে পাঠিয়ে দিল। কাকে? ওদেরকে পোস্টেড করে দিল উল্টো পাল্টা জায়গায়। পাঞ্জাবের গভর্নর করে দিল কাকে? আলতুনিয়াকে, ঠিক আছে। এদেরকেও এমপিতে পাঠিয়ে দিল, এদিকে সব 3 জনকে একদম 3 জায়গায় পোস্টেড করে দিল, গভর্নর করে পাঠিয়ে দিল, যাও তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমরা কি করবে, তোমরা আবার রাজত্ব করো বা তোমরা গভর্নর হিসেবে থাকো, কিন্তু ভালো করে থাকবে, মানে ক্ষমা করে দাও। ওই যে ক্ষমা করে দিল, যার ফলে কি হবে, সাহস কি হবে, বেড়েই যাবে, দিন দিন বেড়ে যাবে, সাহস তো বেড়ে গেছে, ক্ষমা করে দিয়েছে, এটাই তো ভুল হল রাজিয়ার। নেক্সট জানবো, এইবার কাজ হবে। এবার বাকি যে আমির ওমরাহরা আছে সবাইকে তো উনি ক্ষমা করে দিয়েছেন, ভিতরে ভিতরে কিন্তু সবাই সবার সাথে কানেকশন রেখেছে। ওনারা জানবে যে এখানে এর আন্ডারে থাকা যাবে না, রাজিয়ার আন্ডার। রাজিয়া যতই ওয়েল্ড প্রশাসক হোক যাই হোক, এর আন্ডারে থাকা যাবে না, ঠিক আছে। ওরা রীতিমতো আবার মানে ভালো শাসক, কিন্তু মাথায় বুদ্ধি কম, আলতুনিয়া, যে একটুতে আপিয়ে যায়। আবার আলতুনিয়াকে তারা কি করে গাছে তোলে, বলে যে তুমি কি করলে, একটা মেয়ের আন্ডারে থেকে গেলে, একটা মেয়ে তোমাকে একটা জায়গা দিল, সেই জায়গাতে তুমি থেকে গেলে, আর তুমি একটা মেয়ের আন্ডারে আছো, তুমি এটা পারছো কি করে একটা মেয়ের এসে মেনে নিতে। রীতিমতো রাজিয়াকে আপিয়ে বাড়ায়, রীতিমতো মেয়েকে মানে রাজিয়াকে আপিয়ে বাড়ায়। আমাদের আলতুনিয়াকে 40 চক্রগুলো বলে যে একটা মেয়ের আন্ডারে থেকে তুমি রাজত্ব পাচ্ছ কি করে, মানে কি করে রাজিয়াকে কি করা যায়, সরানো যায়, কি করে ডিস্ট্র্যাক্ট করা যায়, ঠিক আছে। এমনকি শুধু এইটুকু না, তারা এখানে পর্যন্ত হয়নি, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সবাই একটা বলে গেছে যে যখনই তোমার সব কিছু হেরে যাবে, সব কিছু তুমি হেরে যাও, সব কিছু আঘাত হয়ে যায়, কোনো চাপ হয় না, কিন্তু যখন তোমার চরিত্রের উপর আঘাত হয় না, তাহলে তুমি আর নেওয়া যায় না, তাই না। সবাই বুঝে গেছিল আমির ওমরাহরে একে এর চরিত্রের উপর আঘাত আনতে হবে, তাই না। তো এবার ওরা ওই কাজে পড়ে থাকে। একটা লোক থাকে, লোকটার নাম থাকে কি, মালিক, বল
ইয়াকুত বা ইয়াকুব বলে, হ্যাঁ মালিক ইয়াকুব বা ইয়াকুত। এবার হঠাৎ কেন চরিত্র নিয়ে কথা বলে, এই যে মালিক ইয়াকুব বা ইয়াকুত, ঠিক আছে, ইনি আবিসিনিয়ার, অ্যাকচুয়ালি আফ্রিকার একটা দেশ আবিসিনিয়ার একটা সৈন্য থাকবে, সেখান থেকে উনি আসবেন, ঠিক আছে, সেখান থেকে ওনাকে এখানে জায়গা দেওয়া হবে। আবিসিনিয়া যেটা হচ্ছে আফ্রিকা, সেখানকার থেকে উনি, ওখানকার ওর বাড়ি, কিন্তু উনি ভারতে কী হবে, সুলতান রাজিয়া তাকে তার সৈন্যদলে অংশ দেবেন। তাই সৈন্যদলের শুধু অংশ না, তাকে তার সৈন্যদলের প্রধান পদ দেবে, আমিরি আকুর পদ দেবে। আমিরি আকুর, আকুর যে পদটা, আমির মানে কি, আমির মানে হচ্ছে আকুর বা আকুর বলে। এই যে আকুর বা আকুর, এইটা অ্যাকচুয়ালি আমির, আমির মানে কি আছে, বড়, সব থেকে বড়, ঠিক আছে, ই যেমন সুলতানি। আবার আখুর, খুর যে হয় না, খুর কাদের থাকে, ঘোড়া ফোড়া দিয়ে থাকে, ওইটা ওই জন্যই তো, মানে ওদের হেড, বুঝতে পারলি তো। তা আমেরি আখুর যে পোস্টটা, সেই পোস্টটা দিয়ে দেবে। এই পোস্টটাতে তো ইও ছিল আমাদেরকে, আইবকও ছিল প্রথম মুহূর্তে, তাই না, হরি দিয়েছিল। এই যে আমিরি আখুর, এই পোস্টটা পেয়ে যাচ্ছে কে, ইয়াকুব। এবার ইয়াকুব যখন ওই পোস্টটা পাচ্ছে, আর উনি সবসময় কার কাছে পোস্টেড থাকতো, রাজিয়ার কাছে, রাজিয়ার কাছে। কিন্তু সেই কালে যখন রাজিয়া, আগে তো এমনি কিছু ছিল না যে রাজা, এখন কী হচ্ছে, রাজা রাজা মানে প্রধানমন্ত্রী আলাদা গাড়িতে যায়, হেলিকপ্টারে, তখন তো তাদের যানবাহন হিসাবে কী ছিল, ঘোড়া। তো ঘোড়াতে চাপা থেকে শুরু করে এগুলো যখন চাপতো, তখন কী হতো, এই মানে এই যে আমাদের ইয়াকুব, তাই না, ইয়াকুবই এটা হেল্প করতো, ধরে চাপিয়ে দিত বা এই করে দিত। এগুলো মানুষ দেখতো, আগেকার মানুষ, ঠিক আছে, মানে এই যে ঘোড়াতে চাপিয়ে দেওয়া, এই নামিয়ে দেওয়া, এইগুলো তো মানুষ দেখতো। তো এখান থেকে তার ইন্টেনশনটাকে নিয়ে আছে, ঠিক আছে। ওখান থেকে বলা হয়েছে যে উনি একটা বিধর্মী লোকের সাথে, অ্যাকচুয়াল উনি তুর্কি নয়, সব থেকে বড় ব্যাপার, ওকে দিল ওখানে এত জায়গা, যেখানে এতদিন ধরে মেনটেন হচ্ছে, শুধু তুর্কিরা কাজ পাবে। ওর বাবা করে গেছে 40 চক্র, সেখানে তুর্কিদের জায়গা আছে। তো এই তুর্কি ছাড়া একটা আবিসিনিয়ার লোকেদেরকে এত কেন এমনি একটা পোস্ট দিচ্ছে, এমনি কী ব্যাপার আছে ওদের, এইভাবে একটা পুরো রাজসভায় ছাড়িয়ে দেয়। কিন্তু উনি তো মানে তুর্কি বাদে অন্য একটা থেকে প্রাধান্য দিচ্ছে, ঠিক আছে, তার চরিত্রের উপর দাগ উঠিয়ে দেয়। আলতুনিয়া, ঠিক আছে, কিন্তু এমনভাবে দাগ ওঠে, এমনভাবে জিনিসগুলোকে মানে কমপ্লিকেটেড করে, ঠিক আছে, যে এই জিনিসগুলোকে উনি মানে নিতে পারে না। আর রীতিমতো এগুলো আলতুনিয়া মেন এই জিনিসগুলোকে ছড়ায়, হ্যাঁ, পুরো ব্যাপারগুলো আমির ওমরাহগুলো ওকে আগে করে, আর ও এই জিনিসগুলো করে, ঠিক আছে। এবার কি হবে, এইবার কি হবে, আলতুনিয়া এখান থেকে কি কি ডিসিশন হবে না, তখন ইনার কিন্তু এখনও অশ্ব বলে প্রধান ছিলেন আমাদের আমির ইয়াকুব, ঠিক আছে। তো ইনি খুব বাড়াবাড়ন্ত করেছিলেন, ঠিক আছে, এদিক দিয়ে ইনি কী করে, আবার বিদ্রোহ ঘোষণা করে দেন। ওকে যখন আবার মাথায় দেয়, উনি আবার বিদ্রোহ, আমি থাকবো না, বুঝতে পারলেন, যুদ্ধ করতে লেগে। ও বলে যে আমার যুদ্ধ হবে আমাদের, মানে ও বলে যে যুদ্ধ যে ঘোষণা করে, স্বাধীন ঘোষণা করে, তখন তো চাপ হয়ে যায় কার, রাজিয়ার। কিন্তু একটা কথা মনে রাখা, একটা কথা হয় যে আপনি কি বলে, গলি মে কুত্তে বি শের হতে হয়, বলে না, যে নিজের যে গড় আছে না, নিজের গড়ে একটা অন্যরকম প্লাস পয়েন্ট থাকে। ওর ওটা তো নিজের গড় করে নিয়েছিল। ইঁদুরকে তুই খাল থেকে বার করতে পারবি না, যতই হোক, ও টানবি, দেখবে হেভি টান, ও কোনো মধ্যে বার করানো যাবে না, ওকে ভাববে যে কী যে ধরে আছে, ও তুই ধারণা করতে পারবি, তাই না। তো এ কী করেছে, এখান থেকে বেরিয়েছে আলতুনিয়া, আমাদেরকে রাজিয়া ওকে মারার জন্য, যে স্বাধীন ঘোষণা করেছে। আর তার সাথে কারা আছে, আরও আমির ওমরাহ আছে, এরা তো আছেই, প্লাস এই আমাদের আছে, কী বলে এটাকে, ইয়াকুব আছে, অস্ত্র মালিক ইয়াকুব, তাই না, সবাই যাচ্ছে ইসে করতে। কিন্তু ওখানে যে পরে যেই যাচ্ছে না, সেই যাওয়াতে কি হচ্ছে, কিছু ট্রুপ সৈন্যবাহিনী নিয়ে আসছে, আর পেছন থেকে কিছু ট্রুপ সৈন্যবাহিনী আসবে। কিন্তু অ্যাকচুয়াল তো মেকানিজমে কী আছে, ফল্ট আছে, ওর তো কেউ সাপোর্টেড নেই। আমির ওমরাহগুলো তো অন্যরকম আছে, একটা ট্রুপ, দুটো ট্রুপ পাঠায়, আর তারপর থেকে বাকিগুলোকে আটকে দেয়। তাহলে গেমটা এমনই খেলে, ঠিক আছে। যখন আটকে দেয়, তখন আলতুনিয়ার সাথে যুদ্ধ হয়, আলতুনিয়া পর্যন্ত রাত যুদ্ধ হয় 2 দিন ধরে। আবার যুদ্ধ যখন হচ্ছে, তখন ভাবছে যে এবার নেক্সট ট্রুপ আসবে, তাই না, সেভ করার জন্য, আর কেউ আসে না, আর রাজিয়া ফেঁসে যায়। এবং কি এমনি করতে করতে যখন দুটোতে বুঝে যায় যে আর কিছু করার নেই, তখন আলতুনিয়া ওকে ধরে ফেলে, অ্যারেস্ট করে ফেলে। অ্যারেস্ট করার পরে কারাগারে নিয়ে যায়। এবার ওকে রাজিয়াকে, মানে রাজা কী হয়ে যায়, শেষ,
পড়ে যায়। আর এখানে দিল্লিতে কী করে দেয়, আবার একজনকে রাজা চাপিয়ে দেয়। ঠিক আছে, ওরা আমির ওমরাও ওরা তো বুঝতে পেরে গেছে যেমন গেম খেলেছে ওরকম গেম চলছে। তো ওখানে দিল্লিতে আর একজন রাজাকে অ্যাপয়েন্ট করে দেয়, যে ইনি দিল্লি রাজা হয়েছে। আর এখানে কি হলো, রাজিয়া, এবার রাজিয়া যখন এখানে আটকা পড়ে গেছে তখন রাজিয়া ওকে বলে যে তুমি তো একজন মানে দাস বা একজন গভর্নর, তুমি তো কোনোদিন প্রশাসক হতে পারে না। রাজিয়াতে হেভি মানে প্রচুর ট্যালেন্টেড, তো তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে তুমি কোনোদিন তুমি প্রশাসক হতে পারবে না, তুমি সারাদিন এই আমির ওমরাহদের মধ্যে থাকবে, কিন্তু আমি তোমাকে প্রশাসক করে দিতে পারি, দুজন মিলে আমরা প্রশাসক হতে পারি। বলে কীভাবে? ও কিছু কম্পিউটার, আমার কিছু বলার আছে। যদি তখন বলে যে আমি তোমাকে আমার অর্ধেক ভাগ দিয়ে দেবো, তুমিও আর আমি দুজন মিলে প্রশাসক করবো। তখন বলে না, এটা তো আমি কীভাবে বিশ্বাস করব, আমি তো এটাতে আমার বিশ্বাস লাগছে না। তখন বলে একটা কাজ করো, এখন আমাদের মধ্যে বিশ্বাসযোগ্য যেটা সব থেকে বেশি, যে আমি তোমাকে বিয়ে করে নিতে পারি, এর থেকে তার বিশ্বাসযোগ্য কিছু হতে পারে না। ঠিক আছে, এর থেকে তার আমাকে কোনো বিশ্বাসযোগ্য দিতে পারি না, সেটা আমরা দুজন মিলে এই করব। তুমি এটা রাজি হয়ে যায়, বিভৎস সুন্দর দেখতে রাজিয়া। রাজি হয়ে যাওয়ার পর ওরা বিয়ে করে। যখন বিয়ে করে নেয় এবার চাপ কাদের হয়ে যায়, আমির ওমরাও গেলো, এই তো উল্টো। ঠিক আছে, রাজিয়া তো উল্টো গেম খেলেছে। এবার বিয়ে হওয়ার পর এর সৈন্যদল যা ছিল, ওদের যা ছিল, এবার দুজনে সবাই মিলে দিল্লি যায়, এই রুটে সবাই মিলে দিল্লি যাবে। ঠিক আছে, তো দিল্লি যেতে সময় তো লাগে। তো যখন ওরা এখান থেকে এবার আলতুনিয়া আর রাজিয়া তারা যখন দিল্লির দিকে অগ্রসর হচ্ছেন, তখন এমপির গোয়ালিয়র কাছে একটা জায়গায় ওরা রাত্রে ক্যাম্প করে থাকে, ক্যাম্প করে। ঠিক আছে, রাজিয়া আর আলতুনিয়া ক্যাম্প করে খাটে থাকবে। এবার যখন যেই ক্যাম্পটা হবে রাত্রেবেলায়, কিন্তু আমির ওমরা বুঝতে পেরে গেছে যে এরা আসবে আর আমাদের এবার আর শেষ হবে, কারণ এবার ওর সাথে ছেলে আছে, আলতুনিয়া আছে। তখন কি করে ওরা আমির ওমরাগুলো আবার রাত্রেবেলায় ডাকাত পাঠিয়ে দেয়। ওই ডাকাতি কী করে, রাত্রেবেলায় ঘুমন্ত অবস্থায় এদেরকে কী করে আক্রমণ করে পুরো মেরে ফেলে দেয়। ঠিক আছে, রাজিয়াকে মেরে দেয়। অ্যাকচুয়াল বলে ডাকাত, কিন্তু ওই ডাকাতগুলো পাঠিয়েছিল কারা, আমাদের 40 চক্র। ঠিক আছে, তাহলে তারাই কী করবে আবার, আর তারপর থেকে দিল্লির সিংহাসনে পরপর 14টা সুলতান বসে যাবে, পরপর বসে যাবে। মানে ওরা ওদের মতো নাচাবে, শুধু একে বসাবে, একে হাঁটাবে, যার ওর পছন্দ লাগবে তাকে হাঁটিয়ে দিবে, যার পছন্দ লাগবে একে হাঁটিয়ে দিবে, ওদের মতো হবে। পুরো মানে দিল্লি সুলতানের একটা ডিস্টার্বেন্স সময় ছিল আসবে ওই সময়টাতে। 14টা পরপর রুলার, একদম অযোগ্য রুলার আসবে, আর কী হবে, একটা করে যাবে, একটা করে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর কত সালে মেরে দেয়, 1240 সালে, তাই না? 1240 সালে এটা, তারপরে 14 জন বসবে। এখানে লিখার কি আছে, লিখার যদি যেগুলো থাকে আমি বলে দিচ্ছি। অনেকে বলে এটা এর সাথে ওই যে ইয়াকুবের সাথে এর প্রেম ছিল, অনেক রকম ওইগুলো বলে। তো এখানে ওই আমাদের সিরাজ যে ঐতিহাসিক, উনি এটাই বলে যে ওনার মৃত্যুটাও শুধু ওই জন্য হয়েছে কেন উনি একটা মেয়ে ছিলেন। মানে দোষ যেটা বলে, দোষটাই এটা হয়েছে যে উনি একটা মেয়ে, বাদ বাকি সবই ছিল ওর মধ্যে। লিখব, জালালউদ্দিন ইয়াকুব খান, চিফ অফ কী হবে, ক্যাভালারি, যা পোস্টটার নাম হবে আমির ইয়াকুর, তাই না? আর এদেরই প্রেম কাহিনী শোনা যায় আর কি। তো লিখবো ওটা, লাভ রাজিয়া বা এইসব কিছু লিখে দে। এই তো শুরু করে সবাই। বাট সি ম্যারিড টু আলতুনিয়া, দ্য রুলার অফ, কোথাকার আলতুনিয়া, কোথাকার রুলার ছিল, পাঞ্জাবের অ্যাকচুয়ালি ভাটিন্ডা, তাই না? আবার অনেক হিস্ট্রি আছে, অনেক হিস্ট্রিতে এটাই বলা হয় যে আলতুনিয়া কিল্ডেড, মানে আলতুনিয়া লিখে রাখ, আলতুনিয়া কিল্ডেড ইয়াকুব খান, বুঝতে পারিস তো? এবার আছে লিখব, ইন 1240 both আলতুনিয়া অ্যান্ড রাজিয়া were killed by হাবসি সোলজার অ্যাট কৈথাল। হাবসি সোলজার, হ্যাঁ, HABSI, হাবসি সোলজার। কৈথাল বলা হয় দিল্লির কৈথালে এক জায়গায়, তাই না? কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এটাকে ইউজ করা হচ্ছে। কৈথাল, KITHAL। ও এই যে রাজিয়া সুলতান, যে সুলতান যে এই টাইটেল, ও কিন্তু ওটা নিজেই বলতো, নিজের কয়েনে ওটা আছে, লিখে রাখবো। সি ইনগ্রেভড, ENGRAPED, engraved her name Razia Sultan in her coin. He engraved her name Razia Sultan in her coins
ঠিক আছে। আর কত সালে তিনি মারা যায়? 1240 কৈথালে। ঠিক আছে, এইটা মনে রাখবে, কৈথালটা মনে রাখবে। কৈথালে 1240 সালে মারা যায়। আর উনি কত সালে সিংহাসনে বসবেন তাহলে? 36। কত বছর থাকবে আবার? তো 3.5-4 বছরের মতো থাকে, তাই না? ওইটুকু শাসন করে থাকে। উনি সব কিছু করতে পারতেন, কিন্তু ওর পেছনে ছাড়লো না কারা? আমচলের চক্র ওকে মেরে ফেললো। ঠিক আছে, এটাই হচ্ছে আমচল। হ্যাঁ হ্যাঁ, আবার রাজিয়া যখন মারা যাবে তারপর থেকে পর ওরা নিজেদের মতো শুধু রাজা চেঞ্জ করবে। 14টা সুলতান চেঞ্জ করবে, একটার পর একটা চেঞ্জ করবে। ওদের যাকে ভালো লাগবে হাঁটিয়ে দেবে, এবার হাঁটিয়ে দেবে। এইভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেখান থেকে ওই সব জায়গা থেকে বার করবে বলবন্ত। উনিও একজন 40 চক্রের একজন মেম্বার থাকবে। নেক্সট দিনের হিস্ট্রি এটা পড়ে রইল তাহলে।